রাজধানীর আকাশে আজ এক অশুভ মেঘের ছায়া ঘনীভূত হচ্ছে। শাহবাগের চারদিকে ছড়িয়ে পড়েছে টিয়ার শেলের ধোঁয়া, বাতাসে ভাসছে বারুদের গন্ধ, আর হাজারো মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে ন্যায় বিচারের দাবি। কিন্তু এই সবকিছুর আড়ালে যে গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে তা সাধারণ চোখে দেখা যাচ্ছে না। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি থাকতেই এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা যে কোনো মুহূর্তে গোটা দেশকে এক অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিতে পারে। যমুনা নামে আজ যা ঘটেছে তা কেবল একটি বিক্ষোভ না, এটি একটি সুপরিকল্পিত নাটকের প্রথম অঙ্ক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মঞ্চে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা সরাসরি আগামীকালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলে। প্রশ্ন উঠছে, নির্বাচন কি আদৌ হবে, নাকি সমস্ত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কেউ নির্বাচন স্থগিত করার এক মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দৃষ্টি দিতে হবে সেই অদৃশ্য হাতগুলোর দিকে যারা পর্দার আড়াল থেকেই পুরো নাটকের সুতা টানছে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন নির্বাচন স্থগিত করার চাবিকাঠি এখন দৃশ্যপটে এসে গেছে। এই চাবি সবার সামনেই রয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই চাবি দিয়ে কে তালা খুলবে? চাবি হাতে থাকলেই তো হবে না, তালার কাছেও তো পৌঁছাতে হবে। হতে পারে চাবি আছে কিন্তু তালার কাছে যাওয়ার পথটাই বন্ধ। আবার এমনও হতে পারে যে তালার কাছে পৌঁছানোর সব বাধা অপসারিত হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে সেই তালা খুলে যেতে পারে। কিন্তু এখন যা ঘটছে তা দেখে মনে হচ্ছে এই পরিস্থিতি হঠাৎ করেই তৈরি হয়নি, এর পেছনে দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে। এমনকি নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন। যমুনার সামনে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় এখানে একটি সুনির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করা হচ্ছে। প্রথমে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। তাদের দাবি ছিল শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার। এই দাবি অত্যন্ত ন্যায্য এবং গণতান্ত্রিক, কিন্তু এই ন্যায্য দাবিকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন মাত্রার। পুলিশ সেখানে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। জুলাই বিপ্লব যোদ্ধাদের, ছাত্রদের, সাধারণ নাগরিকদের যেভাবে নির্দয়ভাবে পেটানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হলো, এই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ কি স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এর পেছনে কোনো নির্দেশনা ছিল? যদি নির্দেশনা থেকে থাকে তাহলে সেই নির্দেশনা কোথা থেকে এসেছে এবং সেই নির্দেশনার উদ্দেশ্যই বা কী ছিল? এখানে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট যে যারা এই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে তাদের অনেকেই হয়তো জানেই না যে তারা আসলে কার পরিকল্পনা বাস্তবায়ন করছে। তারা হয়তো মনে করছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে, কিন্তু বাস্তবে তারা এমন কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করছে যারা নির্বাচন বানচাল করতে চায়। এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা সরাসরি মাঠে নামবে না, তাদের উপর কোনো দায় বর্তাবে না। জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে নির্বাচন বানচাল হবে এবং সবাই ভাববে এটা জনগণের ইচ্ছাই হয়েছে। এটা অত্যন্ত সূক্ষ্ম এবং ভয়ঙ্কর একটি পরিকল্পনা। এই পরিকল্পনার মূল কৌশল হলো উত্তেজনা সৃষ্টি করা এবং সেই উত্তেজনাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখান থেকে ফেরত আসা সম্ভব না। এই কৌশলের প্রথম ধাপ ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। ইনকিলাব মঞ্চের কর্মীদের উপর হামলা হয়েছে, জুলাই যোদ্ধাদের পেটানো হয়েছে এবং এই সব কিছুর মধ্য দিয়ে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? এই উত্তেজনা কি নিয়ন্ত্রণে আনা সম্ভব, নাকি এটি আরও বাড়তে থাকবে? যদি উত্তেজনা বাড়তে থাকে তাহলে এমন একটা পর্যায়ে আসতে পারে যেখানে কেউ একজন ট্রিগার টিপে দিতে পারে। সেই ট্রিগার টিপলে কি হবে সেটা ভাবতেও গা শিউরে উঠছে। বিশ্লেষকরা বলছেন এই পুরো পরিকল্পনার মূল লক্ষ্য হলো একটা লাশ ফেলা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যদি উত্তেজনাপূর্ণ পরিবেশে একজন ফেলা যায় তাহলে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেখান থেকে নির্বাচন করা আর সম্ভব হবে না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসবে এবং তখন নির্বাচনের কোনো পরিবেশই থাকবে না। এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়াবহ দিক হলো এটা বাস্তবায়নের জন্য বাইরে থেকে কাউকে আসতে হবে না। প্রশাসনের ভেতরে, পুলিশের ভেতরে, এমনকি সেনাবাহিনীর ভেতরে যারা আওয়ামী লীগ বা বিএনপির এজেন্ট হিসেবে কাজ করছে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে যে ইনকিলাব মঞ্চের কর্মীরা কি আওয়ামী লীগ? তারা কি এমন কিছু করতে পারে যা প্রধান উপদেষ্টার বাসভবনে হুমকি সৃষ্টি করতে পারে? উত্তর হলো না। ইনকিলাব মঞ্চের কর্মীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, তারা ন্যায় বিচারের দাবি জানাচ্ছিলেন। তাদের পক্ষ থেকে এমন কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হয়নি যা মাত্রাতিরিক্ত বল প্রয়োগকে জাস্টিফাই করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, যখন এই ধাক্কাধাক্কি চলছিল তখন শরীফ ওসমান হাদির আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু ঠিকই ব্যারিকেড ঠেলে যমুনার দিকে চলে গেছেন। এনসিপির এই প্রার্থী কিভাবে এতটা সহজে ঢুকে যেতে পারলেন যেখানে সাধারণ কর্মীদের বেধড়ক পেটানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না।
এখন যেভাবে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে এটার কোনো প্রয়োজন ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অনেক কম বল প্রয়োগ করেও কাজ করা যেতে পারত, কিন্তু যেভাবে নির্দয়ভাবে মানুষকে পেটানো হচ্ছে তাতে মনে হচ্ছে এখানে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা হলো উত্তেজনা বাড়ানো এবং এমন একটা সিচুয়েশন তৈরি করা যেখানে কেউ অবশ্যই মারা যায়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। এটা সত্য হতেই পারে, কিন্তু প্রাণঘাতী অস্ত্র ছাড়াও তো মানুষকে মেরে ফেলা যায়। টিয়ার শেলের আঘাত মাথায় সঠিকভাবে লাগলে মানুষ মারা যেতে পারে। সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে মানুষের মৃত্যু হতে পারে। এমনকি লাঠিচার্জেও মানুষের মৃত্যু হতে পারে। এখন প্রশ্ন হলো, যদি কেউ মারা যায় তাহলে কি হবে? উত্তর সহজ। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসবে। তখন নির্বাচনের কোনো পরিবেশ থাকবে না, এবং তখন যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু এই সফলতার দায় কার উপর বর্তাবে? কার উপর না, কারণ সবাই বলবে এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে হয়েছে। এই পুরো ষড়যন্ত্রের নীল নকশা বুঝতে পারলে আপনি আতঙ্কিত না হয়ে পারবেন না, কারণ এই ষড়যন্ত্র এতটাই সূক্ষ্ম যে সাধারণ মানুষ তা বুঝতেই পারছেন না তারা আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে। যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তারা মনে করছে তারা ন্যায় বিচারের জন্য লড়াই করছে। এটা ঠিক, কিন্তু এই লড়াইকে কাজে লাগিয়ে কেউ অন্য উদ্দেশ্য হাসিল করতে চাইছে। এখন শাহবাগের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগ অবরোধ করছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রাজু ভাস্কর্যে মানুষ জড়ো হচ্ছে। মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল এলাকা, সব জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো। প্রথমে যমুনার সামনে ছিল অল্প কয়েকজন ইনকিলাব মঞ্চের কর্মী, কিন্তু হামলা এবং হতাহতের খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার ছাত্র জনতা সেখানে জড়ো হয়েছে, এবং এই সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। যদি কোনো ডাক দেওয়া হয় তাহলে আরও মানুষ নেমে আসবে। শরীফ ওসমান হাদী একটি নাম যা মানুষ ভুলে যায়নি। তার স্ত্রী যদি এসে সেখানে অবস্থান নেন, যদি তিনি একটি মশারি নিয়ে সেখানে পর্দার আড়ালে থাকেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসতে পারে। তখন মানুষ ঘর থেকে চাল ডাল নিয়ে আসবে। এই আন্দোলন তখন আর পেইড আন্দোলন থাকবে না, এটা হয়ে যাবে জনগণের সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ছত্রভঙ্গ করা যায় না। এটা করতে গেলে উল্টো প্রতিক্রিয়া হবে। সরকার যদি এই আন্দোলন দমন করতে বল প্রয়োগ করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে, এবং সে জটিলতার মধ্যে কেউ একটা ট্রিগারে চাপ দেবে, একজন মারা যাবে, এবং তখন নির্বাচন পেছনে চলে যাবে। এই ষড়যন্ত্রে কারা জড়িত সেটা খুব কঠিন না। আওয়ামী লীগ অবশ্যই সুযোগ খুঁজছে। তারা ক্ষমতায় ফিরতে চায় এবং এই নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই, তাই তারা চাইবে এই নির্বাচন যেন না হয়। বিএনপিও সুযোগ নিতে পারে, কারণ তাদের মধ্যে একটা আশঙ্কা আছে যে তারা এই নির্বাচনে হেরে যেতে পারে। প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী লীগ এবং বিএনপির এজেন্টরাই এই ষড়যন্ত্র বাস্তবায়নের মূল হাতিয়ার। তারা হয়তো উপর থেকে নির্দেশ পেয়ে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে, অথবা তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে পরিস্থিতি আরও জটিল করা যায়।